আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ইউনিফর্মলি চার্জ সলিড স্ফিয়ার। অর্থাৎ একটি সলিড স্ফিয়ার যদি ইউনিফর্মলি চার্জ হয়ে থাকে, অর্থাৎ তার মধ্যে আধানটি যদি সুষমভাবে বণ্টিত হয়ে থাকে, তার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। আমরা যেমন প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটা থিক স্পেরিক্যাল সেলের জন্য, অর্থাৎ হলো স্ফিয়ারের জন্য বিভিন্ন পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করেছিলাম। এখানে আমরা একটা সলিড স্ফিয়ারের জন্য একই রকমভাবে বিভিন্ন পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। ধরে নিলাম এই স্ফিয়ারটা তার রেডিয়াস আর এবং এর মধ্যে যে পরিমাণ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে সেটা ধরলাম কিউ পরিমাণ চার্জ এর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। এবার বিভিন্ন পয়েন্টে আমরা এর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব এই চার্জ সলিড স্ফিয়ারের জন্য। এবার বিভিন্ন পয়েন্ট বলতে আমরা তিনটে পয়েন্টে ক্যালকুলেশন করব। একটা হলো এই স্ফিয়ারের মধ্যে কোনো একটা বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব, এই স্ফিয়ারের সারফেসের কোনো একটা বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব এবং স্ফিয়ারের বাইরে। তো সুতরাং তাহলে আমরা তিনটে জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। একটা, যদি আমি দূরত্বটাকে স্ফিয়ার থেকে দূরত্ব যে পয়েন্টের দূরত্ব যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাই সেটা যদি আর ধরি, ছোটো আর ধরি, তাহলে সেই ছোটো আর যখন লেস দেন আর এরকম পজিশানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। আবার 2 নম্বর, যখন আর ইকাল টু আর অর্থাৎ স্ফিয়ারের সারফেসে আমরা ক্যালকুলেশন করব, তাহলে এটা হচ্ছে ইন্টিরিয়র পয়েন্ট আর এটা হচ্ছে সারফেস পয়েন্ট। আরেকটা জায়গায় আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে আর গ্রেটার দেন আর অর্থাৎ এক্সটেরিয়র পয়েন্ট অর্থাৎ স্ফিয়ারের বাইরে। তাহলে আমরা তিনটে জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। তো একটা একটা করে শুরু করা যাক। 1 নম্বর, কেস 1, সেখানে কী ছিল না আর লেস দেন আর, অর্থাৎ এই স্ফিয়ারের ভেতরে কোনো একটা বিন্দু ধরলাম, এই একটা বিন্দু, এটা পি বিন্দু এবং কেন্দ্র থেকে দূরত্ব ধরলাম আর, এই বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাইছি এবং এটা ধরলাম সেন্টারটাকে ও বিন্দু দিলাম। তাহলে আমাকে হলো স্ফিয়ারে আমরা যেমন ক্যালকুলেশন করছিলাম সেরকমই আমাকে কী করতে হবে না একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। আর গাউসিয়ান সারফেসটা আমি কীরকম ড্র করবো, আর রেডিয়াসের একটা স্ফিয়ার তৈরি করতে হবে যেটা কিনা গাউসিয়ান সারফেস। তাহলে এখানে এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এইবার আমাকে গাউসের উপপাদ্য অনুযায়ী আমি কি জানি না ফ্লাক্স থ্রু দ্য গাউসিয়ান সারফেস সেটা কী ছিল না সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকাল টু কিউ ড্যাশ বাই এপসাইলন নট, যেখানে কিউ ড্যাশ কি না চার্জড এনক্লোজড বাই দিস গাউসিয়ান সারফেস, চার্জ এনক্লোজড বাই দ্য জি সারফেস অর্থাৎ গাউসিয়ান সারফেস। তা চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস অর্থাৎ আমি যে গাউসিয়ান সারফেসটা ড্র করলাম, যেটা একটা স্পেয়ার ড্র করলাম, গাউসিয়ান স্পেয়ার বলা যেতে পারে এটাকে, তাহলে সেই স্পেয়ার দ্বারা কতটা চার্জ এনক্লোজ হয়ে আছে সেটাই বোঝাচ্ছে কিউ ড্যাশ। এবার আমি যদি কিউ ড্যাশ বের করতে টোটাল চার্জ এনক্লোজ বাই দি গাউসিয়ান সারফেস কিউ ড্যাশ, এবং এই যে আর রেডিয়াসে বড় আর রেডিয়াসে যে স্পেয়ারটা সলিড স্পেয়ারটা ছিল তাতে টোটাল চার্জ ছিল কিউ, কিন্তু আমাকে এখানে বের করতে হবে কিউ ড্যাশ। সেন্টার থেকে আর ডিস্টেন্স পর্যন্ত এই আমি রেডিয়াস নিয়ে যে স্পেয়ারটা তৈরি করলাম তার মধ্যে কতটা পরিমাণ চার্জ আছে তো সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমি যদি যেহেতু এটা সলিড স্পেয়ার, সুতরাং এখানে আমি আগে জানতাম, আমরা জানি যে তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি কত হবে না রো ইকাল টু কিউ বাই 4/3 পাই আর কিউব, এটা ছিল ভলিউম চার্জ ডেন্সিটি। এবার বা এখান থেকে আমি কিউ সমান কত লিখতে পারি, কিউ সমান লিখতে পারি 4/3 পাই আর কিউব ইন্টু রো। তাহলে এটা হলো কিউ, কিন্তু আমাকে বের করতে হবে কিউ ড্যাশ, অর্থাৎ এই যে আর রেডিয়াসের আমি যে স্পেয়ারটা এঁকেছি তার মধ্যে কী পরিমাণ চার্জ আছে। ওকে, তাহলে এখানে কি হবে, তাহলে রো আমি পেয়ে গেলাম এটা। এবার আমাকে যদি কিউ ড্যাশ বের করতে হয় তাহলে সেটা কী হবে রো ইন্টু 4/3 পাই আর কিউব, ছোটো আরের কিউব। তাহলে আমি ডেন্সিটি পেয়ে গেলাম। ডেন্সিটির সঙ্গে আমি যে যতটা ভলিউম আমার অধিকার করে আছে এই যে ছোটো স্পেয়ারটা আর রেডিয়াসের, তার যদি ভলিউম দিয়ে গুণ করে দিই তখন আমি পেয়ে যাব যে এই স্পেয়ার দ্বারা কতটা চার্জ অধিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস আমি পেয়ে যাব। তাহলে এখানে রো এর মানটা বসিয়ে দিতে হবে। রো এর মানটা কত ছিল
না কিউ বাই 4/3 পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই, এটা পুরোটা কাটবে, তাহলে এখানে পেয়ে গেলাম কিউ আর কিউব বাই বড় আরের কিউব, এটা হচ্ছে কিউ ডেস্ট। তাহলে কিউ ডেস্ট আমি পেয়ে গেলাম কিউ আর কিউব বাই বড় আরের কিউব, এটা হলো কিউ ডেস্ট, অর্থাৎ চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস, আর রেডিয়াসে যে আমি গাউসিয়ান সারফেসটা ড্র করছি সেটা কত পরিমাণ চার্জ এনক্লোজ করে আছে, এটা পেয়ে গেলাম। এবার আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি কী পাবো না, আমি যদি এইরকম পজিশনে একটা ডিএস এলিমেন্টারি সারফেস ধরি তাহলে, এবং আর দূরত্বে ডিএস একটা সারফেস ধরলাম, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হয়, এই দিক বরাবর, এবং ডিএস এই ক্ষেত্রফলের ডাইরেকশনও এই বরাবর, যেহেতু এটা স্পেরিক্যাল শেপ আছে, তার ডিএসের যা ডাইরেকশন হবে ইলেকট্রিক ফিল্ডেরও ডাইরেকশন একই দিকে হবে। সুতরাং আমি এখানে ভেক্টর সিম্বলটা তুলে দিতে পারি। তাহলে এখানে আমি লিখতে পারি ই ইন্টু সারফেস ইন্টিগ্রাল ডিএস ইকাল টু কিউ ডেসের মানটা বসিয়ে দেবো কিউ আর কিউব বাই এপসাইলন নট ইন্টু আর কিউব। এবার আমি ডিএসের ওপর সারফেস ইন্টিগ্রাল করব। ডিএসের ওপর সারফেস ইন্টিগ্রাল করলে আমি কী পাবো, যে এই যে আর রেডিয়াস স্পেয়ারের টোটাল সারফেস এরিয়াটা আমি পেয়ে যাব। এটা হবে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকাল টু কিউ আর কিউব বাই এপসাইলন নট আর কিউব, বা এখান থেকে আমি লিখতে পারি ই সমান হয়ে যাবে কিউ আর কিউব বাই 4 পাই এপসাইলন নট আর কিউব ইন্টু আর স্কোয়ার, বা এখানে লিখতে পারি কিউ আর বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। তাহলে এটা আমি একটা পেয়ে গেলাম, রেজাল্টটা পেয়ে গেলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা সলিড স্পেয়ারের মধ্যে যে কোনো পয়েন্টে আর দূরত্বে যে কোনো একটা পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করলাম, তার এক্সপ্রেশনটা আমি পেলাম কিউ আর ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। ওকে, এবার কেস টুতে কী ছিল না, আর ইকাল টু আর, অর্থাৎ যে পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ওই স্পেয়ারের সারফেস পয়েন্ট। তাহলে একই রকমভাবে আর ইকাল টু আর, অর্থাৎ এই আর দূরত্বে আমরা কি করব না, একটা গাউসিয়ান সারফেস ড্র করতে হবে। কিন্তু এখানে তো আর ছোটো আর এবং বড় আর, অর্থাৎ প্রিভিয়াস স্পেয়ারের রেডিয়াস এবং আমরা যে দূরত্বতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে যাচ্ছি সে দুটো দূরত্ব একই। সুতরাং ওখানে যদি গাউসিয়ান সারফেস আমি ড্র করি সেটাও কি হবে, সেটা হবে ওই প্রিভিয়াস যে স্পেয়ার ছিল তার সারফেসের সঙ্গে মিলে যাবে। সুতরাং এখানে গাউসিয়ান সারফেস আঁকার দরকার নেই। তাহলে এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাই, একই রকমভাবে ফ্লাক্স থ্রু দ্য গাউসিয়ান সারফেস কী হবে না, সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকাল টু কী হবে না, কিউ ড্যাস্ট বাই এপসাইলন নট। ওকে, এখানে কিউ ড্যাশ কী বলেছিলাম না, চার্জ এনক্লোজ বাই দ্য গাউসিয়ান সারফেস। তাহলে গাউসিয়ান সারফেস, এই সারফেসটাকে গাউসিয়ান সারফেস বোঝাচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে গাউসিয়ান সারফেস, এটা গাউসিয়ান সারফেস। তাহলে এই গাউসিয়ান সারফেস দ্বারা চার্জ এনক্লোজ কত হয়ে যাচ্ছে, কিউ। তার মানে এই ক্ষেত্রে কিউ ড্যাশ সমান কিউ হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে কিউ ড্যাশ আর কিউ সমান হবে এই ক্ষেত্রে। এবার তাহলে যদি আমি এরকম জায়গায় একটা আর দূরত্বেই এরকম জায়গায় একটা ডিএস ক্ষেত্রফল ধরি, তার যে ডাইরেকশান হবে এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশান, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশান সেটাও একই দিকে হবে। তাহলে কী হবে না, আমরা এই যে ডট প্রোডাক্টটাকে এখানে আমরা ভেক্টর সাইনটা তুলে দিতে পারি। সুতরাং আমি লিখতে পারি ই সারফেস ইন্টিগ্রাল ডিএস ইকাল টু, যেহেতু কিউ ডেস আর কিউ সমান, তাহলে কিউ বাই এপসাইলন নট এটা আমি লিখতে পারি। তাহলে এবার ডিএসের ওপর ইন্টিগ্রেশন হবে। তাহলে ডিএসের ওপর ইন্টিগ্রেশন হলে এখানে কী পাবো, আমি কার সারফেস এরিয়া পাবো না, এই যে গাউসিয়ান সারফেসটা ধরেছিলাম সেটাই আমি পাবো। তাহলে এখানে হয়ে যাবে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকাল টু কিউ বাই এপসাইলন নট, বা এখান থেকে লিখতে পারি ই সমান হয়ে যাচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। ওকে, তাহলে এবার যদি আমি ভলিউম চার্জ ডেন্সিটি দিয়ে এটাকে প্রকাশ করতে চাই, তাহলে সেখানে ভলিউম চার্জ ডেন্সিটি কত ছিল স্পেয়ারের ক্ষেত্রে, কিউ বাই 4/3 পাই আর কিউব, বা কিউ সমান আমি কী জানতাম না, কি লিখতে পারি 4/3 পাই আর কিউব ইন্টু রো
ওকে, তাহলে এখানে আমি যদি এটা বসিয়ে দিই কত পেয়ে যাব, 4/3 পাই আর কিউব ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু রো। এখানে তাহলে কেটে যাবে কি না 4 পাই কেটে যাবে, তাহলে পেয়ে যাব আর কিউব বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার ইন্টু রো। এখানে যেহেতু আর ইকাল টু আর, তাহলে এই আর একই, তাহলে এখানে পেয়ে যাব রো আর বাই 3 এপসাইলন নট। ওকে, তাহলে এখানে যেহেতু রো ধ্রুবক, আর ধ্রুবক এবং বাকিটা নিচে যেটা আছে সেটাও ধ্রুবক, তাহলে এটা পুরোটাই হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কি কনস্ট্যান্ট, তাহলে আমরা পেয়ে গেলাম যে সারফেসে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন পেলাম সেটা কি না একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে, ওটা নির্দিষ্ট একটা ভ্যালু দিবে। ওকে, কোনো আর এর উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ দূরত্বের উপর কোনো ডিপেন্ডেন্স নেই। ওকে, এবার থার্ড কেস নিয়ে আলোচনা করা যাক। এবার কেস 3 কী ছিল না আর গ্রেটার দেন আর, অর্থাৎ আমরা যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে যাচ্ছি সেটা হচ্ছে স্পেয়ারের বাইরে আছে, তো স্পেয়ারের বাইরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাকে ক্যালকুলেশন করতে হবে। ধরে নিলাম এই সেন্টার থেকে আর দূরত্বে একটা পয়েন্ট নিলাম এবং এই আর দূরত্বে একটা পি বিন্দু নিলাম, এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে হবে। সুতরাং প্রিভিয়াস কেসের মতো আমাকে কী করতে হবে না আর ব্যাসার্ধের একটা আমাকে স্পেয়ার ড্র করতে হবে, যেটা হচ্ছে গাউসিয়ান সারফেস আমাকে। তো আর ব্যাসার্ধের একটা গাউসিয়ান সারফেস আমি ড্র করলাম। এবার কি করতে হবে, আমাকে একই রকমভাবে গাউসের সূত্র লাগাতে হবে। তাহলে ফ্লাক্স থ্রু দ্য গাউসিয়ান সারফেস সেটা কী হবে না সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকাল টু কিউ ড্যাশড বাই এপসাইলন নট। এখানে কিউ ড্যাশ কি না এই গাউসিয়ান সারফেস দ্বারা কত চার্জ এনক্লোজ হয়ে আছে। সুতরাং আমরা এখানে দেখতেই পাচ্ছি যে গাউসিয়ান সারফেসটা স্পেয়ারের বাইরে, অর্থাৎ স্পেয়ারের ভেতরে যে চার্জটা আছে সেটা হচ্ছে টোটাল চার্জটাই আছে, যেটা হচ্ছে এই আর ব্যাসার্ধে বড় আর ব্যাসার্ধে স্পেয়ারের মধ্যে যা চার্জ ছিল পুরোটাই এই গাউসিয়ান সারফেসের মধ্যে রয়ে গেছে। তার মানে এক্ষেত্রেও কিউ ড্যাশ সমান কিউ। ওকে, এবার আমি যদি এইখানে একটা স্মল সারফেস এলিমেন্ট ধরি আর দূরত্বে, তাহলে তার যা ডাইরেকশান হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান একই দিকে হবে। ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানও বাইরের দিকে হবে এবং ডিএসের ডাইরেকশানও ওই একই দিকে হবে। সুতরাং কী হবে না দুজনের যে ডট প্রোডাক্ট সেটা কী হচ্ছে না এখান থেকে আমি ভেক্টর চিহ্নটা তুলে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি ই ইন্টু সারফেস ইন্টিগ্রাল ডিএস ইকাল টু কিউ বাই এপসাইলন নট, যেহেতু কিউ ড্যাশ সমান কিউ। এবার এই ডিএসের ওপর সারফেস ইন্টিগ্রেশন হলে তাহলে আমি কী পাবো না কার সারফেস এরিয়াটা পাবো না আর ব্যাসার্ধের যে আমি স্পেয়ার ধরেছি তার সারফেস এরিয়াটা পাবো। তাহলে তার সারফেস এরিয়া কী হবে না ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকাল টু কিউ বাই এপসাইলন নট, বা ই সমান কত পাবো কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এবার যদি এই কিউটাকে আমি যদি চাই যে ভলিউম চার্জ ডেন্সিটি দিয়ে প্রকাশ করতে, তাহলে কী হবে এখানে কিউ সমান 4/3 পাই আর কিউব ইন্টু রো। তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এখানে 4 পাই কাটবে, তাহলে আমি কি পাবো না রো আর কিউব বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে স্পেয়ারের বাইরে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন পেয়ে গেলাম রো আর কিউব ডিভাইড বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার। এবার এই তিনটে রেজাল্ট নিয়ে আমরা একটু কম্পারেটিভ স্টাডি করব। তাহলে আমরা তিনটে কেসের জন্য আমরা তিনটে এক্সপ্রেশন পেয়েছিলাম। এক নম্বর আমরা আর লেস দেন আর এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন পেয়েছিলাম E1 যদি সেটাকে বলি, সেটা কী পেয়েছিলাম না কিউ আর বাই 4 পাই এপসাইলন নট আর কিউব। 2 নম্বর আর ইকুয়াল টু আর অর্থাৎ সারফেস পয়েন্টে E2 যদি সেটাকে বলি তার এক্সপ্রেশন কী পেয়েছিলাম না রো আর বাই 3 এপসাইলন নট, এটা পেয়েছিলাম। এবং 3 নম্বর যেটা ছিল স্ফিয়ারের বাইরে, তার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত পেয়েছিলাম রো 3 যদি সেটাকে বলা E3 যদি সেটাকে বলা হয় সেটা পেয়েছিলাম রো আর কিউব ডিভাইড বাই 3 এপসাইলন নট আর স্কোয়ার। এই তিনটে আমি এক্সপ্রেশন পেয়েছিলাম। এই তিনটে এক্সপ্রেশনকে যদি দেখা যায় তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি দেখছি যে
ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে না আর এর সাথে সাথে বাড়ছে, অর্থাৎ এটা প্রপোর্শনাল টু আর। আবার এখানে দেখতে পাচ্ছি সবগুলোই ধ্রুবক, অর্থাৎ এটা কি না কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট একটা ভ্যালু পাচ্ছি। এবং এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি দেখতে হবে যে রো আর বাই 3ε0 এটা একটা আলাদা হয়ে গেল, এবং তার সাথে পড়ে আছে আর বাই আর এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা প্রপোর্শনাল টু 1/r²। তাহলে আমি যখন স্পেয়ারের ভেতরে কোনো একটা পয়েন্টে ক্যালকুলেশন করছি, তাহলে স্পেয়ারের সেন্টার থেকে যত দূরত্ব বাড়তে থাকবে সারফেস পর্যন্ত, ততক্ষণ আমি পেয়ে যাব কি না ইলেকট্রিক ফিল্ডটা আর এর সাথে ভ্যারি করবে প্রপোর্শনাল টু আর, এবং যখনই সারফেসে পৌঁছে যাব তখন আমি দেখতে পাচ্ছি যে সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট ভ্যালু একটা আমি পেয়ে যাব। এবং যখনই আমরা স্পেয়ারের বাইরের কোনো বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করবো, সেটা দূরত্ব বাড়ার সাথে সাথে কী হবে 1/r² আকারে ভ্যারি করবে। তাহলে এটাকে যদি গ্রাফিক্যালি প্লট করা যায় তাহলে আমি কি দেখতে পাবো না, ধরো এখানে একটা স্পেয়ার ছিল যার রেডিয়াস আর, তাহলে এই বরাবর যদি দূরত্ব বোঝানো হয়, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড দেখানো হয়, তাহলে আমি কি পাবো না, প্রথমে এই যে সারফেস পয়েন্ট পর্যন্ত কি হবে না ইলেকট্রিক ফিল্ড লিনিয়ারলি বাড়তে থাকবে, অর্থাৎ এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ এই পয়েন্টে যখন পৌঁছালো তখন আমি এটা তাহলে প্রপোর্শনাল টু আর, এবং এখানে টোটাল যে ভ্যালুর এক্সপ্রেশনটা পেয়েছিলাম এখানে E1 এর এক্সপ্রেশনটা এই জায়গাতে কাজ করবে, এবং এই যখন এই জায়গাতে পৌঁছে গেলো অর্থাৎ r = r হয়ে গেল, তখন কোন এক্সপ্রেশন কাজ করবে না E2 এক্সপ্রেশন কাজ করবে। তাহলে এই যে পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে E2। ওকে, এরপরে কি হবে না 1/r² আকারে ভ্যারি করবে, অর্থাৎ র্যাপিডলি ফল করবে যত দূরত্ব বাড়বে। ওকে, তাহলে এটা প্রপোর্শনাল টু 1/r²। এখানে যে এক্সপ্রেশনটা কাজ করবে সেটা হচ্ছে E3 এক্সপ্রেশনটা এই জায়গাতে কাজ করবে। ওকে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করলাম ইউনিফর্মলি চার্জ সলিড স্পেয়ারের ক্ষেত্রে, তার তিনটে পজিশনে ক্যালকুলেশন করলাম, একটা হচ্ছে স্পেয়ারের ভেতরে, একটা স্পেয়ারের সারফেসে এবং স্পেয়ারের বাইরে, এবং তাদের যে রেজাল্টগুলো নিয়ে কম্পারেটিভ স্টাডি করা হলো এবং গ্রাফিক্যালি প্লট করে দেখা গেল যে যখন স্পেয়ারের ভেতরে কোনো একটা বিন্দুতে যখন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করছি, সেখানে দূরত্ব বাড়ার সাথে সাথে অর্থাৎ সারফেস পর্যন্ত যে কেন্দ্র থেকে সারফেস পর্যন্ত দূরত্ব বাড়ার সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডটা আর এর সাথে ভ্যারি করবে, অর্থাৎ প্রপোর্শনাল টু আর হবে, অর্থাৎ লিনিয়ারলি বাড়বে। কিন্তু যখন আমি স্পেয়ারের সারফেসে পৌঁছে যাচ্ছি তখন একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাবো, কিন্তু যখন আবার সারফেসের বাইরে কোনো একটা পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাচ্ছি, তখন কি হবে না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা পরপর র্যাপিডলি r² আকারে র্যাপিডলি ফল করতে থাকবে। তো আজকের ডিসকাশান এই পর্যন্ত। এরপরে আমরা নেক্সট সেশনে আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু একটা থিক স্পেরিক্যাল সেল যদি হয় তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। তো